বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন বোরহানুল হক সম্রাট, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি ছোট করে, তারপরে এই বিষয়গুলো নিয়েই আসলে আপনাদের সাথে আলোচনা করব আজকে। প্রথমে যে তথ্যটি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই তা হচ্ছে এই বছরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এ অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করার জন্য নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের সর্বাধিক ব্যবহার করতে হবে। আমাদের একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যেটি পুলিশ ও সব নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করবে। নতুন কমান্ড স্ট্রাকচার দেশের সব সংস্থা, থানা ও সব আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে দক্ষতার সাথে ও নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে নিরাপত্তা প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি, এবং তিনি বলেন যে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা উস্কে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। আমাদের সতর্ক থাকতে হবে, সবার উচিত এসব বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে লড়াই করা। এরপর আরেকটি তথ্য খুবই ছোট করে তুলে ধরবো, তা হচ্ছে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা, এবং তাদের অবরোধের মুখে ট্রেন চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় শিক্ষার্থীদের চারপাশ থেকে ঘিরে রাখেন পুলিশ সদস্যরা। এছাড়া মহাখালীর আমতলী মোড়ে দাঁড় করিয়ে রাখা জলকামান সামনে এনে রাখা হয়। এরপর যে তথ্যটি তা হচ্ছে সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে দাবি আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা করছেন, এটি লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন যে তারা অর্থাৎ তিতুমির কলেজের শিক্ষার্থী তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে, দিনের পর দিন কিন্তু তাদের এ দাবি দাওয়া বেড়েই চলেছে। এটার পেছনে কারা জড়িত সেটাও কিন্তু আপনারা জানেন, এটা কিন্তু আপনারা প্রচার করেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, আপনারা বলেন এই অবস্থায় আমার কি করা উচিত। এটা শুধু আমার একার দায়িত্ব নয়, এটা দেশবাসী সবার দায়িত্ব। সচিব মহোদয় যা বলেছেন সেটা আপনারা ভালোভাবে প্রকাশ করেন, জনগণই তাদের রেল লাইন থেকে উঠিয়ে দিবে, অর্থাৎ তিতুমিরের শিক্ষার্থীদের জনগণই রেল লাইন থেকে উঠিয়ে দিবে, এমনটা তিনি বলছেন। এরপর আরেকটি তথ্য তা হচ্ছে যে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে বিক্ষোভরত জুলাই আন্দোলনে আহতরা সরকারের আশ্বাসে হাসপাতালে ফিরে গেছেন। যদি দেখি বিষয়টা তা হচ্ছে যে গতকাল রোববার দিবাগত রাত 1:45টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে চলে যান এবং রাত 12:15টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে তারা অবস্থান নেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, আপনাদের জন্য কোনো সরকার যদি কিছু করে তাহলে এটা এই সরকারই করবে, আপনাদের লিখে দিচ্ছি এই সরকার যদি না করে তাহলে আর কোনো সরকারই করবে না। এবং তিনি আরও বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে পারে নাই, এটা সরকারের ব্যর্থতা। এই জন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি দায়ী, সচিবরা দায়ী, আমলা দায়ী। যারা আহত হয়েছে তাদের আমরা সুচিকিৎসা দিতে পারি নাই, এজন্য আমি নিজে ব্যথিত, খুব কষ্ট পেয়েছি। এবং সবশেষ আরেকটি তথ্য তা ছোট করে তুলে ধরি, তা হচ্ছে যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে আমাদের কিছু কিছু উপদেষ্টা আছেন সরকারের সমালোচনা করলে তারা বিরক্ত হন, বিভিন্ন মন্তব্য করেন, সমালোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন। রিজভী প্রশ্ন রেখে বলেন, আজকে যদি চালের দাম বাড়ে আমরা সমালোচনা করব না, আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কথা বলতে পারবো না, নিত্য পণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে পারবো না। তিনি বলেন, এখন বাজার সিন্ডিকেট সক্রিয়, সিন্ডিকেট দমনে সরকারের আন্তরিকতা দেখছি না, আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না, দেশে চুরি, ডাকাতি ও হত্যা বেড়ে গেছে, দ্রুত এসব নিয়ে ব্যবস্থা নিতে হবে, এমনটা বলেছেন রুহুল কবির রিজভী। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাই আমাদের দুজন অতিথির সাথে। আমি প্রথমে একটু অ্যাডভোকেট হুমায়রা নূর আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে আমরা যদি একটু দেখি, যেই তথ্যগুলো দিচ্ছিলাম এর মধ্যে একটি বিষয় রয়েছে যে যমুনার সামনে আমরা যেটা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং তার সাথে আরো কয়েকজন ছিলেন, তারা সেখানে গেলেন, আহতদের সাথে আলোচনা করলেন এবং পরবর্তীতে আহতরা তারা আবার ফিরে গেলেন।
কিন্তু এর আগে আরো কিছু আমি একটু বিষয় বলি, ছোট করে তথ্যটি তুলে ধরি যে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ, তখনও দেখলাম আমরা রাতের বেলা হাসনাত হাসনাত আব্দুল্লাহ সেখানে গেলেন। রেলওয়ে কর্মীদের কর্মবিরতি, সেখানেও মাঝরাতে আলোচনায় হাসনাত আব্দুল্লাহকে আমরা দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে, অবশ্যই আমি হাসনাত আব্দুল্লাহর এই সাহসিকতার প্রশংসা করি, কিন্তু আমার প্রশ্ন এখানে অন্য। যমুনার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গেলেন, তার সাথে কয়েকজন ছিলেন, তারা আহতদের সাথে কথা বললেন। এবং এর আগে আমরা যদি দেখি যে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, অথবা 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে সংঘর্ষ হলো, সেখানেও হাসনাত আব্দুল্লাহ ছিলেন। রেলওয়ে কর্মীদের কর্মবিরতির বিষয়েও সেখানেও হাসনাত আব্দুল্লাহ গিয়েছেন। কিন্তু আমরা যেটা দেখলাম, যদি যমুনার ঘটনাটা সবশেষ দেখি, সেখানে কিন্তু সেখানে কোনো উপদেষ্টা ছিলেন না। এবং যদি বলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে যারা উপদেষ্টা হয়েছেন, যেমন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, তারাও কিন্তু কেউ ছিলেন না। সরকারের কোনো অংশ এই জায়গাটাতে ছিলেন না। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, আমাকে যদি একটু বলতেন। ধন্যবাদ TVN24 কে, ধন্যবাদ আশফাক ভাই আপনাকে। দেখুন, দেশে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। আমরা মানুষের যেই সমাবেশ করা এবং প্রতিবাদ করার যে অধিকার, সেটা যে নিশ্চিত হচ্ছে সেই বিষয়টাকে সাধুবাদ জানাই। আহ এবং বর্তমান উদ্ভূত উদ্ভূত পরিস্থিতিতে প্রতিদিন 10টা জায়গায় যদি আন্দোলন হয়, 10টা জায়গায় উপদেষ্টার উপস্থিত থাকা সম্ভব না। এবং আসলে এটা আমরা আসলে সমাধান যদি কেউ এক্সপেক্ট করে, তাহলে সেক্ষেত্রে সমাধানের জন্য না হুমায়রা নূর, দরকার। বিষয়টি হচ্ছে সব জায়গায় অবশ্যই সম্ভব জি, না, আমি যে আমি কিন্তু আমাকে একটু শেষ করতে দেন প্রধান দয়া করে। উপদেষ্টার বাসভবনের সামনে। আমি শেষ জি, করছি। আমাকে জি, একটু শেষ করতে দেন। জি। তো গতকালকে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে এর আগে যেটা বলছিলাম যে প্রত্যেকটা প্রতিবাদে বা প্রত্যেকটা বিশৃঙ্খলায় সব উপদেষ্টার হয়তো ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া সম্ভব হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করার চেষ্টা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু আমার যেটা আহ মতামত, সেটা হচ্ছে গতকাল বা তার আগের যেই প্রতিবাদ গুলো হয়েছে, যেগুলো যৌক্তিক দাবিগুলো আছে, সেগুলা নিয়ে সরকার কাজ করুক। সরকার কাজ করে সেটা একটা সমাধান দিক। গতকালকের যেই ইস্যুটা, সেই ইস্যুটা আসলে ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আমিও বেশ মর্মাহত। এই বিষয়টা নিয়ে যে আহতরা এখন পর্যন্ত আহতদের চিকিৎসা সুনিশ্চিত হয়নি, কিন্তু এই বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার চেষ্টা চলছে। এই নীতিমালা প্রণয়ন করে আহতদের যে দাবি দেওয়া এবং তাদের যে সুচিকিৎসা নিশ্চিত করা, তাদের অধিকারগুলো আদায় করার চেষ্টা চলছে। এবং সরকারকে সময় সুযোগ আমরা দিচ্ছি, কিন্তু আহতদের যে বক্তব্য বা যে আহাজারি, এটা আসলে আসলে সহনীয় না। আমি পড়ছিলাম যে কোনো কোনো আহত দেখছিলাম কালকের আন্দোলনে, যে কেউ কেউ বলছে যে তারা এখন পর্যন্ত, আপনাকে আসলে বিষয়টা গভীরে দেখতে হবে যে এটা কেন হচ্ছে। কিছু আমলাতান্ত্রিক বিষয় আছে, যেই যেই 4 স্তরে তাদেরকে চেক করা হচ্ছে তাদের আবেদন। এবং যেই এক গ্রুপ বলছে যে ওরা আহত, ওরা আহত, আরেক গ্রুপ বলছে না, ওরা আহত না। তো এই বিষয়গুলো তো আসলে ক্রস চেকিং এর ব্যাপার আছে। এখন একটা সুনির্দিষ্ট নীতিমালা আসলে তখন এই সমস্যাগুলো সমাধান সম্ভব। কিন্তু তাদের দাবি দাওয়াগুলো আহ নোট ডাউন করা এবং দাবি দাওয়াগুলোর ভিত্তিতে তাদেরকে যৌক্তিক দাবি আদায় এবং তাদের যত দ্রুত সম্ভব তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। কারণ এভাবে আজকে 6 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত যদি তাদের সুচিকিৎসা নিশ্চিত না করতে পারা যায়, তাহলে এর ব্যর্থতা আসলে এই সরকার আসলে এড়াতে পারবে না। জি হুমায়রা নূর, আপনাকে ধন্যবাদ। আমি একটু বরণলোক সম্রাট আপনার কাছে আসি, একই বিষয় নিয়ে আসলে এই ব্যাপারে কি বলবেন? না, সেটি তো বটে। আপনি এই যে প্রশ্নটি বারবারই করতে চাইছেন যে কেন সেখানে হাসনাত আব্দুল্লাহ গেল, আমরা হুমায়রা নূর যথেষ্ট জবাব দিয়েছেন যে ঘটনার তো শেষ নেই। যেটা আমরা দেখছি যে গত 3 মাস বা গত 6 মাস বা 7 মাসে 136 37টি রকম আন্দোলন আমরা দেখেছি। এবং আমি যখন বাসায় ফিরছিলাম মিরপুর, এই 12, 11 এই জায়গাটাতে এখনো আমি একটা স্লোগান শুনতে পেলাম, জানি না সেটা কি নিয়ে। তার মানে চলছে। এবং সবচেয়ে যে যে কষ্টটি, যে নাগরিক ভোগান্তি, তার কোনো মাত্রা নেই। এবং মানুষ আসলে যেন সহনীয় সহ্য করে নেবার কি ক্ষমতা মানে আমাদের হয়েছে আমি জানি না। যে আমরা জানি কোনোভাবেই রাস্তায় বেরোলে আমার কোনো নিশ্চয়তা নেই। এই এই বিষয়টি নিয়ে আমি খুবই কনসার্ন আর কি, যে কেন এরকম হলো। আমাদের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা শুরু করেছিলাম, সেটির পরে 6 মাস পরও কেন এসে আমার এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। আর হাসনাত ও
ও আব্দুল্লাহ সেখানে গেলেন। আপনি যদি আরেকটু একটু মজা করে যদি বলা যায় যে যমুনার পাশের রাস্তাতে কিন্তু থাকেন আমাদের আরো 3 তরুণ উপদেষ্টা। তারা, হ্যাঁ, আহ, প্রত্যাশার জায়গা থেকে তারা আসতে পারতেন, হয়তো কোনো এর থেকেও জরুরি কাজে তারা ছিলেন বলে আসেননি। তবে যেভাবে যারা আহত দের চিকিৎসার বিষয়টি যেভাবে দেখা হচ্ছে সেটি খুবই দুঃখজনক, এবং এটির ফয়সালা খুব দ্রুত হবে বলে আমি অন্তত প্রত্যাশা করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই সংক্রান্ত আরেকটি প্রশ্ন আপনার কিছু আসি, বুরহানুল হক সম্রাট, যেটি হচ্ছে যে এই যে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলেন আহতরা, আন্দোলনে আহতরা, এই ক্ষেত্রে আমি যদি একটু আপনাকে জিজ্ঞেস করি যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটি আপনি আসলে কিভাবে দেখবেন? প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করবে কারা, তাহলে আসলে কিভাবে নিশ্চিত করবে? এবং আজকে প্রধান উপদেষ্টা যে বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে বলেছেন তিনি, এর পেছনে আপনি কি মনে করেন মানুষের সাইকোলজিক্যাল অনেক বিষয় রয়েছে? এই যে রবিবার রাতের যে ঘটনা বাংলাদেশ স্থানীয় সময়, তার এই যে ব্যক্তিগত অভিজ্ঞতা, যমুনার সামনে যে ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো, এই বিষয়টিও কি প্রধান উপদেষ্টার মধ্যে কাজ করেছে? এই বিষয়টি আপনি কি বলবেন? একটা বিষয়ে আমাদেরকে মানতে হবে যে জুলাই অগাস্টে যে আন্দোলন, যে অভ্যুত্থান হয়েছে, সেখানে পুলিশের যে ভূমিকা ছিল সেটি নিয়ে পুলিশ খুবই বিতর্কিত একটি অবস্থার মধ্যে রয়েছে। সেখানে পুলিশ আবার সে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা, অথবা লাঠিপেটা করার চেষ্টা, অথবা অন্য যেটাই হোক না কেন এটা নিয়ে বিতর্ক উঠবে, এরকম একটি জায়গা থেকে কিন্তু পুলিশকে এখন ভাবতে হচ্ছে। শুধু তাই নয়, সেই জুলাই আন্দোলন, সেই অগাস্টের পরে যে সরকার এসেছে সেখানে আমরা জানি যে আমাদের উপদেষ্টারা রয়েছে যারা আন্দোলনের মুখ্য ভূমিকার দায়িত্বে ছিলেন। ফলে এরকম একটি জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটু শেকি থাকবে, এটা খুবই খুবই সত্যি কথা। আমি যদি আপনি বলেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যেটি বলেছেন সেটি বরং আমার কাছে, যদিও আপনি এটি মেলানোর চেষ্টা করলেন কালকে রাতের সাথে আজকের, আমার মনে হয় না শুধু কালকে রাতের কথা চিন্তা করে উনি এমনটি বলছেন। উনি আজকে যেটি বলেছেন সেটি তো আমার কাছে মনে হচ্ছে খুবই কনসার্নের বিষয়, যে একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, এবং যার সাথে আমাদের বাংলাদেশের প্রতিটি থানা, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলার তরফের যত ধরনের বাহিনী রয়েছে সবার একটি সম্মিলিত জায়গা তৈরি করার জন্য উনি বলেছেন, এবং বলেছেন যে সবাইকে প্রস্তুত থাকতে হবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য, এবং যুদ্ধ অবস্থার শব্দটিও তিনি উচ্চারণ করেছেন। এই জায়গাটি আমাকে আসলেই ভাবিয়ে তুলেছে যে আমাদের দেশের প্রধান নির্বাহী যদি এভাবে ভাবতে বলেন আমাদেরকে, বা উনি বলে ফেলেন, তখন কিন্তু সাধারণ নাগরিক হিসেবে অনেকের মধ্যে সংশয় তৈরি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে আমার মনে হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু হুমায়ুনুর আপনার কাছে আসি, যে এই বিষয়টি নিয়ে যেমনটি আপনিও বলছিলেন আমলাদের কথা অথবা সরকারি কর্মকর্তাদের কথা, এই জায়গায় আমি একটু একটা প্রশ্ন আপনার কাছে রাখি। হাসনাত আবদুল্লাহর একটি কথা কোট করে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে পারে না, এটা সরকারের ব্যর্থতা, আমলাতান্ত্রিক পদ্ধতি দায়ী, সচিবরা দায়ী, আমলারা দায়ী। বিষয়টি হচ্ছে যে বর্তমান যে ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, এই প্রক্রিয়াতে যদি আহতদের চিকিৎসার কথা বলি অথবা অন্যান্য প্রক্রিয়া বলি, এই আমলা সচিবদের মাধ্যমেই আসলে করতে হবে। এখন বিষয় হলো তাদের যদি কোনো ব্যর্থতা এবং অভিযোগ যদি থেকে থাকে সেটার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আসলে সুযোগ রয়েছে। কিন্তু যদি এটা এভাবে বলা হয় তাহলে কি সরকারের সাথে প্রশাসনিক কর্মকর্তাদের আরো এক ধরনের মানসিক দূরত্বের তৈরি হবে না? আপনি কি মনে করেন হুমায়ুনুর? দেখুন, প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারা এখন পর্যন্ত আমাদের যে মানে পরিস্থিতি এখন ফেস করতে হচ্ছে, তাদের অসহযোগিতা, বেশ কিছু জায়গায় প্রশাসনিক কর্মকর্তাদের অসহযোগিতা পরিলক্ষিত হচ্ছে, এটা আমরা সাধারণ মানুষ হিসেবে বলছি। সরকারের সাথে তাদের দূরত্ব যেভাবে আপনি বললেন, বিষয়টা এভাবে সংজ্ঞায়িত না করে আমি বলবো যে যেহেতু ঢালাওভাবে প্রশাসন থেকে প্রাক্তন সরকারের যেই নিয়োগকৃত আহ, কর্মকর্তারা ছিলেন তাদের পরিবর্তন করা হয়নি, সুতরাং তারা তাদের মানে নিজের জায়গায় বসে থেকে তারা সরকারকে ফেইল করানোর জন্য সমস্ত রকম অ্যাটেম্প্ট নিচ্ছে, এবং সরকারকে ফেইল করানোর জন্য যা যা অসহযোগিতা করা লাগে, পরিস্থিতি অসহনীয় করে তোলার জন্য বা একটা সিস্টেমকে প্রপারলি ওয়ার্ক না করানোর জন্য যা করা লাগে ওনারা তাই করছেন। সুতরাং এই জন্য আমরা বারবার করে শুরু থেকে দাবি করে আসছিলাম যে প্রশাসনে
আওয়ামী সরকার, স্বৈরাচারী সরকারের নিয়োগকৃত যারা আছেন তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে তাদের অবস্থান থেকে প্রত্যাহার করতে হবে। এটা যতদিন না হবে ততদিন তাদের পক্ষ থেকে অসহযোগিতা আসবে এবং তারা আওয়ামী এজেন্ডাই বাস্তবায়ন করবে। কিন্তু তাহলে এটাই সত্যি। জি, আপনি যেটা বলছেন সেই ক্ষেত্রে তাহলে আপনারা যেমনটা বলছেন অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরো অনেকেই এই অভিযোগটা করছেন, তো সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা অথবা উদ্যোগ কি আপনারা দেখতে পাচ্ছেন? আমরা আসলে যেটা পরিলক্ষণ করছি যে প্রত্যেকটা সেক্টরে এখন পর্যন্ত প্রশাসনিক খাতে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে বলেন, সব জায়গায় স্বৈরাচারী সরকারের লোক এখনো অবস্থান করছে এবং এই বিষয়ে সরকার এখনো যথেষ্ট শক্ত ভূমিকা পালন করে নাই। এবং এই কারণেই সরকারের বিভিন্ন জায়গায় কাজ নিয়ে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে। সরকারের উচিত, এখনো সময় আছে, এখনো সময় আছে সরকারের পক্ষ থেকে এই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে থেকে স্বৈরাচারের দোসরদের পরিবর্তন করা। আপনি দেখে থাকবেন আহ এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের আহ কর্মসূচি ঘোষণা করেছে। দিয়েছে। জি জি, এবং এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা লিফলেট বিলি করছে এবং সেই লিফলেট প্রশাসনিক কর্মকর্তাদের হাত দিয়ে সেই লিফলেট বিলি বিতরণ হচ্ছে। আপনি কি মনে করেন না যে এই আমলাদের এই জবাবদিহিতা করতে হবে যে তারা কি করে সরকারি পদে অবস্থান করে তারা আওয়ামী লীগের লিফলেট বিলি করে? আওয়ামী লীগের লোকজন ক্ষমা চায় নাই। এতগুলা মানুষকে এভাবে মারার, আহত করার বিষয়ে তারা ক্ষমা চায় নাই। উল্টা তারা আরো হিংস্রভাবে দেশের পরিস্থিতি বিশৃঙ্খল করার জন্য সর্বক্ষেত্রে টাকা ঢালতেছে, ষড়যন্ত্র করতেছে এবং একই পরিস্থিতির প্রেক্ষিতে তাদের এই ধরনের বিভিন্ন কর্মসূচি এবং কর্মকাণ্ড এবং কূটনৈতিক ষড়যন্ত্রমূলক আচরণের কারণেই আজকে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত অবস্থান নেয়ার জন্য এবং যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু বর্ণলোক সম্রাট আপনার কাছে আসি। তিতুমির কলেজের যে বিষয়টি, তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করার যে দাবি, এই প্রশ্নে সরকারের ভূমিকা আসলে আপনি কেমন দেখছেন? সরকার কতটা কিভাবে ভূমিকা রাখছে? আমি একটু জুড়ে দেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমি যেমন অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, যে তারা অর্থাৎ তিতুমির কলেজের শিক্ষার্থী লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে, দিনের পর দিন তাদের এই দাবি দেওয়া বেড়েই চলছে। এটার পেছনে কারা জড়িত সেটাও কিন্তু আপনারা জানেন, এটা কিন্তু আপনারা প্রচার করেন না। আমি এখানে মূলত যেই জিনিস আসলে বলতে চাচ্ছি, যে এই যে অতিষ্ঠ করে ফেলছেন তিতুমিরের শিক্ষার্থীরা, এই যে বিষয়গুলো, আবার তিনি বলেছেন যে সাধারণ মানুষই তাদের রাস্তা থেকে উঠিয়ে দেবেন, এই বিষয়গুলো কি সহায়ক হিসেবে কাজ করছে শিক্ষার্থীদের বোঝানোর ক্ষেত্রে অথবা শিক্ষার্থীদের সাথে নেগোসিয়েশনের ক্ষেত্রে? আশফাক, আপনি জানেন যে এখনকার যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা এখনকার যে উপদেষ্টা পরিষদ বা এখনকার যে সরকার, তারা কিন্তু ছাত্র আন্দোলনের বা ছাত্র অভ্যুত্থানের বিনিময়ে তারা এসেছে এবং তারা এটি স্বীকার করে নেয়, বারবার এই কথা বলে। ফলে আমরা যে খুবই ট্র্যাডিশনাল স্বরাষ্ট্রমন্ত্রীদের কথা যে এর আগে শুনেছি, এখানে যদি আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী থাকতেন, উনি বলতেন ওনার ছাত্রলীগ একাই যথেষ্ট তিতুমির কলেজের এই বিষয়টা ঠিক করার জন্য। যদি বিএনপির গভর্নমেন্ট থাকতো, তারা বলতেন হয়তো সেইভাবে। কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিন্তু এই অতিষ্ঠ শব্দ বা এরকম একটি জায়গার মধ্যে থাকতে হয়, আপনাকে বুঝতে হবে, এর বেশি সে বলতে পারে না। আর এই আমার কাছে মনে হয় যে এই সরকারের পক্ষে, আমরা এর আগে যে আলোচনাটা আপনারা করছিলেন, সেই সেই সূত্র ধরে একটু বলি যে সরকারটিকে আমরা যে জায়গায় ভাবতে চেয়েছিলাম আমরা যদি এই আন্দোলনটাকে সফল বলে ধরে নিই, সেই রকম সরকার কিন্তু শেষ পর্যন্ত হয়েছে বলে অনেকে মনে করছেন না। ফলে তার যে শক্তিশালী রূপটা, সেই রূপটা আমরা দেখি না। যে আন্দোলনের মাধ্যমে এই দেশের 15 বছরের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি পালিয়ে যেতে বাধ্য হন, তারপরে যে সরকার আসে, সেই সরকারের চেহারাটি যদি আর একটু শক্ত হতো, তাহলে হতো এই আন্দোলনগুলো, আমরা এই যে আন্দোলন বা আন্দোলন দমানোর যে চিত্র, সেটি দেখতাম না। তিতুমির কলেজের ছাত্ররাও তারা বলবে তারা ওই আন্দোলনে অংশ নিয়েছে, তারা এই অভ্যুত্থানের একটা অন্য বড় পার্ট, তারা এই 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 ভূমিকা পালন করেছে। ফলে তাদেরকে মোকাবেলা করা কিন্তু একটি টাফ গভর্নমেন্টের জন্য। আর আমি বলবো যে যা কিছু হচ্ছে, আমার অনেক কিছুই মনে হয় যে গত 15 বছরের যে কিছু মানে অপশাসন, তার দায়ভার, তার লেগাসি আমাদেরকে বহন করতে হয়। কোনোভাবেই তিতুমির কলেজের শিক্ষার্থীদের মাথায় আসবার কথা ছিল না যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হইতে হবে। কিন্তু এই যে আমরা একটা নতুন বাংলাদেশ নিয়ে আসলাম না, সেখানে এসে এখন তিতুমির কলেজকেও বিশ্ববিদ্যালয় হইতে হবে,
তারপরে অমুক কলেজকে এটা হইতে হবে, আর আরো অনেক কিছু। আপনি চিন্তা করে দেখেন, গত 15 বছরে 66টি সম্ভবত, না 55টি সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, যার যার 55টি পাবলিক বিশ্ববিদ্যালয় মধ্যে 26টি পাবলিক বিশ্ববিদ্যালয় গত 15 বছর হয়েছে, 61টি বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে। মানে এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে পরিকল্পিতভাবে গলদ তৈরি করে দেওয়া হয়েছে। আপনি ইউনিভার্সিটি করেছেন, আপনি প্রাইভেট মেডিকেল করেছেন, সেখানে শিক্ষকের স্বল্পতা রয়েছে, এবং যথাযথ অবকাঠামোর নিশ্চয়তা ছাড়া যেভাবে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এবং আপনি যদি দেখেন, আমি একটি লেখা লিখেছিলাম যে বাংলাদেশে প্রাইমারি স্কুলের থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যেন অনেক সহজ। এই যে 15 বছর ধরে যেটা হয়ে এসেছে না, এই কারণেই ওরা মনে করে যে তিতুমিরকেও বিশ্ববিদ্যালয় হইতে হবে, বা অমুক আরেকটি কলেজকেও বিশ্ববিদ্যালয় হইতে হবে, তাহলে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরো বাড়বে। আপনি জানেন কিনা যে আমাদের যে টাস্ক ফোর্স হয়েছে, তারা কিন্তু সুপারিশ করেছে যে বিশ্ববিদ্যালয়গুলোকে কমিয়ে আনতে হবে, একীভূত করতে হবে। অনেকগুলো বিশ্ববিদ্যালয় যার কাঠামো, যার ঢং একরকম, তাদেরকে এক ছাতার মধ্যে আনতে হবে এবং এনে একটি বিশ্ববিদ্যালয় করতে হবে। যেখানে এই সরকার, তারা ভাবছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমিয়ে আনতে হবে, সেখানে আরেকটি নতুন বিশ্ববিদ্যালয় চাইছে শিক্ষার্থীরা, সেটি সরকারের জন্য মোকাবেলা করা আসলে অনেকখানি দুরূহ। জি, আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর। এই বিষয়ে আপনি কি বলবেন, এই যে তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করার যে দাবি, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, আহ বিগত সরকারের সময় আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত ডিন, উনি এই ভুল সিদ্ধান্তটা নেয় যে 7 কলেজকে ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত করা হোক। তো তখন তারা, যেটা হয় যে, আমি সম্রাট ভাইয়ের কথার জের ধরেই বলবো, উনি যেটা বলছিলেন যে ওদেরও এই ফিলিংস হচ্ছে যে তাহলে আমাকেও বিশ্ববিদ্যালয় হতে হবে। তো উনার যে ভুলটা, উনার ভুলের কারণে স্টুডেন্টরা সেশন জটের মধ্যে পড়ে, তাদের ক্লাস ঠিক মতো হয় না, এবং এই সিদ্ধান্ত পরিবর্তন করে এখন 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয়েছে। আমরা এই এই এবং এই আমরা জানতে পারি যে এই 7 কলেজকে সম্মিলিতভাবে একটি আলাদা বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হবে, বা একটা বিশ্ববিদ্যালয় গঠন করার চেষ্টা চলছে। কিন্তু তিতুমির কলেজ বলছে যে তারা এই আলাদা বিশ্ববিদ্যালয় চায়। দেখুন, তিতুমির কলেজের সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত তিতুমির কলেজই ছিল। বি- আহ, এ, গত গত টার্মে যখন এই এই কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হলো, তার আগ পর্যন্ত তিতুমির কলেজের কেউ নিজেদের কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি করেনি। সুতরাং এখন যে দাবিটা করছে, এই দাবিটা কতটা যৌক্তিক, বা তাদের আলাদা বিশ্ববিদ্যালয় হতে হবে, এইটার কারণ কি, সেই কারণটার উদ্ভূত উৎপত্তি কোথা থেকে হচ্ছে, এই জিনিসগুলো আসলে খেয়াল করার বিষয় আছে। জি, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি জি, জি, একটু অ্যাড করবো, সরি। জি, কিন্তু আমি মনে করি যে সাধারণ জনগণের যেই ভোগান্তি হচ্ছে, সেটা সেটার কারণ হচ্ছে ছাত্রদের এই আন্দোলন। দেখেন, ছাত্রদের এই জিনিসটা মাথায় রাখা উচিত। আমি মনে করি যে আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ সে যে স্বাধীনতা এসছে, এই তারাই যে আন্দোলন করার যে স্বাধীনতা পাচ্ছে, এটা এসছে ছাত্রদের হাত ধরে। ছাত্ররা যখন আন্দোলনের ডাক দেয়, তখন সাধারণ মানুষরাও তাদের যৌক্তিক দাবির সাথে এসে আন্দোলনে যোগ দেয়। তো কেউ যখন কোনো দাবি করবে, তখন তার নিজস্ব দাবির যে যৌক্তিকতা, সেটাও তার ভাবা উচিত। একজন বাংলাদেশে অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত যত আন্দোলন সফলতা পেয়েছে, সব বেশিরভাগই ছাত্রদের হাত ধরে হয়েছে। সুতরাং ছাত্রদের দায়িত্বের জায়গাটা কিন্তু অনেক বড়। জি, আমি তিতুমির কলেজের ছাত্রদের অনুরোধ করব, ভাইরা, আপনারা ঠান্ডা মাথায় সবার সাথে বসে আপনাদের যৌক্তিক দাবিগুলো পেশ করুন, জনদুর্ভোগ কমান। আপনার দাবি যদি যৌক্তিক হয়, তাহলে সেক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করেন, এবং এই সরকার না হলে ভবিষ্যতে যে গণতান্ত্রিক ভাবে যেই সরকার নির্বাচিত হয়ে আসবে, তাদেরও সুযোগ আছে তাদের দাবি পূরণ করার। আশফাক, আমি এখানে একটু বলতে চাই, জি, যে উনি ছাত্রদের এই আন্দোলনের একজন অন্যতম প্রতিনিধিত্ব করেন। সেই জায়গা থেকে বলি, ছাত্রদের বা শিক্ষার্থীদের যে মারমুখী আচরণটা মানুষকে খুব একটা কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। যে তারা, আমি তো মনে করি যে টাস্কফোর্স যে সিদ্ধান্তটা নিয়েছে, আপনি আশফাক জানেন যে আমি দীর্ঘ সময় শিক্ষাবিদ করেছি। প্রথম আলোতে আমার
আমার কর্মজীবনের শুরুতে আমি প্রথম 7 বছর শিক্ষাবিদ করতাম। আমার বিবেচনায় কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই, বরং যে টাস্কফোর্সের যে সুপারিশ, আমি মনে করি এটি যথার্থ এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যা নামিয়ে আনা উচিত। কারণ বিশ্ববিদ্যালয় মানেটা কি সেটি যদি আমরা বুঝতে না পারি এবং শিক্ষার্থীরা যদি সেটি বুঝতে না পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমরা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে আমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলি, বিশ্ববিদ্যালয়ের যে ক্যানভাসটা না সেটা অনেক বড়। সেটার জন্য যে অবকাঠামো, যে মানে একাডেমিক বা প্রশাসনিক যে কর্মযজ্ঞ দরকার হয়, সেটির জন্য কি বাংলাদেশ প্রস্তুত? সেটির জন্য সেই শিক্ষক মন্ডলী কি আমার রয়েছে? সেই শিক্ষা ব্যবস্থাকে আমি করতে পেরেছি? সেটি করতে পারিনি, কিন্তু আমার আমার চাহিদার কোনো শেষ হচ্ছে না। আমি, যেহেতু উনি বলছেন, এই কারণে সাহস করে বলতে পারি যে আমি মনে করি যে শিক্ষার্থীদের বোঝা উচিত এই যে ভোগান্তি, বিরামহীন ভোগান্তি, সেই ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দেওয়া উচিত এবং যৌক্তিক আচরণ করা উচিত। এটি আমার আমার প্রত্যাশা। জি, বরণলোক সম্রাট, আমি এটাই আসলে ভাই, আমি এটাই বলছিলাম যে আমার ভাইদের আমি অনুরোধ করব, তোমাদের উপর সারা দেশবাসীর অনেক আশা প্রত্যাশা, সবাই একটু দায়িত্বশীল আচরণ করি। জি, ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুনুর। আমি আবার আসবো আপনার কাছে নিশ্চয়ই। আমি বরণলোক সম্রাট আপনার কাছে আসি, যে প্রশ্নটি নিয়ে প্রসঙ্গটি কিছুটা তুলেছিলেন অ্যাডভোকেট হুমায়ুনুর। আমি এই বিষয়টিতে একটি প্রশ্ন রাখি যে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে, এমনটা বলেছেন অথবা জানিয়েছেন প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব শফিকুল আলম। এখন যে বিষয়টি, আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ সংগঠন? প্রথম যে প্রশ্ন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক এবং অন্যান্য কর্মকাণ্ডে তারা বাধা দিয়েছে। তাহলে কি বিষয়টি একই রকমের হয়ে যাচ্ছে কিনা? আর আরেকটি বিষয় হচ্ছে যে লিফলেট তারা দিবে, আওয়ামী লীগের পক্ষ থেকে মানুষ গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে, সেটা আসলে কি শুধু মানুষেরই বিষয়? আর সেটাই যদি হয় তাহলে সরকার অথবা আইনি ব্যবস্থায় তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি। সেখানে যদি সরকারের পক্ষ থেকে অথবা সরকারের কেউ যদি একদম ঘোষণা দিয়ে বলেন যে আওয়ামী লীগের কেউ লিফলেট বিতরণ করলে তাকে গ্রেফতার করা হবে, এই বিষয়টা আসলে কেমন হয়? আপনি এই বিষয়টি কিভাবে দেখেন? এবং আওয়ামী লীগের যারা রাস্তায় নামছেন লিফলেট দিতে হোক, যেই কারণে হোক, সাধারণ জনগণের সাথে, আমি যদি এখানে বলি তাদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, কোনো মামলা থাকে, অবশ্যই পুলিশ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কিন্তু এমনি যদি লিফলেট অথবা অন্যান্য যেটা বলা হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন বরণলোক সম্রাট? দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, যেভাবে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে, সেই জায়গা থেকে এক ধরনের ছাত্র জনতার এক ধরনের আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, যাতে আওয়ামী লীগ আপাতত মানে রাজনীতির নামে বড় কোনো কথা বলতে না পারে। সেটি তো তো সরকার কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা এখনো বলেনি। ইভেন এটা নিয়ে বিএনপি আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না হয় এক ধরনের কথা তুলবার পরে এটি নিয়ে নানান ধরনের সমালোচনা হয়েছে, বিএনপিকে সেই সমালোচনা গ্রহণ করতে হয়েছে। ফলে জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ কিনা। তার আগ পর্যন্ত লিফলেট, আমার ধারণা যে প্রেস সচিব যেটি বলতে চেয়েছেন ইঙ্গিতে, যে যারা সরকারি কর্মকর্তা হয়েও লিফলেট বিতরণ করছে, যেটি হুমায়ুন বলার চেষ্টা করলেন, তারা যদি কেউ করেন, আমার ধারণা ঝিকে মেরে বউকে বোঝানোর মতো ব্যাপার একটি হয়েছে। দেখেন, এই আলোচনাটা কিন্তু খুবই যৌক্তিক যে এখনো 6 মাস পরে কেন সরকারকে, এই ধরনের একটি সরকারকে এই অসহায়তার মধ্যে যেতে হয়, যে বিএনপির, যেটা আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ এবং যাদের নির্যাতনে বিএনপি মানে একদম নাস্তানাবুদ হয়েছে গত 15 বছর, তারা পর্যন্ত বলছে যে প্রশাসনের সর্বস্তরে এখনো পরিবর্তন করা হয়নি এবং তারা পরিসংখ্যান দিয়ে জানাচ্ছে সেই মানুষগুলি এখনো রয়ে গেছে যারা আগের সরকারকে নানানভাবে প্রভাবিত করে এরকম একটি বাংলাদেশ উপহার দিয়েছে, তাই তো? সেই মানুষগুলো এখনো আছে। ফলে তারা তো চাইবেই যে তারা তাদের কৃতজ্ঞতার বোধ থেকে হোক বা তাদের নিজেদের একটা কমফোর্ট জোনের জায়গা যেন আবার ফিরে আসে, সেই জায়গা থেকে হোক এই সরকারকে বিপদে ফেলার জন্য। সেই জায়গাতে কেন সরকার এখনো তার কমফোর্ট জোন তৈরি করেনি প্রশাসনের কেন্দ্রগুলোতে, সেটি আমার বোঝার বাইরে আসলে। জি, অ্যাডভোকেট হুমায়ুনুর, একই বিষয় আপনি যদি একটু বলতেন। দেখেন, একই কথা সম্রাট ভাই বললেন, উনি একজন সিনিয়র সাংবাদিক, উনি আমার চেয়ে অনেক ভালো বুঝবেন। কিছু কথা আমার মনে হয় সংবাদ মাধ্যমে মিসকোটেড হয়। আমরা গতকালকে এই বিষয় নিয়ে ছাত্রদের মধ্যে অনেক আলোচনা সমালোচনা দেখেছি। ছাত্র জনতা এবং দেশের সাধারণ মানুষ খুবই
আশা হতো যে এখন পর্যন্ত সরকারের বিভিন্ন রাষ্ট্রযন্ত্রে আওয়ামী লীগের নিয়োগকৃত লোকজন বসে আছে এবং তারা বিভিন্ন জায়গায় অসহযোগিতা শুধু করছে না, সরকারকে ফেল করানোর চেষ্টা করছে। এবং শুধু তাই না, প্রশাসনিক কর্মকর্তারা আওয়ামী লীগের বিভিন্ন লিফলেট বিলি করছে। এখন আপনি বললেন যে লিফলেট বিলি করতে পারবে না, আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ সংগঠন না। আমি বলতে চাই যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ হবে কি হবে না সেটা এখনো আলোচনার বিষয়বস্তু, কিন্তু তার আগে তো যারা আওয়ামী লীগের যারা আহ, মানুষ হত্যা করেছে, তার সাথে জড়িত ছিল, সেই সেই বিষয়ে ক্ষমা প্রার্থনা, তাদের বিচার দাবি, এই বিষয়গুলো আগে আলোচনা হওয়া উচিত, তাই না? আর তাছাড়া আমি যেটা মনে করি যে প্রেস সচিব যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে আহ প্রশাসনিক কর্মকর্তা যাদেরকে কালকে এটা নিয়ে খুব ফলাভাবে গতকালকে আলোচনা হয়েছে এবং সবাই খুবই ক্ষুব্ধ যে প্রশাসনিক কর্মকর্তারা কিভাবে আওয়ামী লীগের লিফলেট বিলি করছে। তাহলে কি তারা সেই স্বৈরাচারের দোসরের এজেন্ডা বাস্তবায়ন করতে ওখানে বসে আছে এবং তাই সেই তাদের যে পজিশন সেটারই সুযোগ নিচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটি প্রসঙ্গে আসি। অ্যাডভোকেট হুমায়ুন, আমাদের সময় শেষের দিকে আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখবো, আপনি যদি মনে করেন অথবা যতটুকু উত্তর দিতে চান ততটুকুই দিতে পারবেন। আমি একটু প্রশ্নটা রাখি, সেটা হচ্ছে যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের মাঝামাঝি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, যেটি আমরা শুনতে পাচ্ছি, যেটি আপনাদের জাতীয় নাগরিক কমিটি থেকে আসার কথা, এবং এটাও শুনতে পাচ্ছি আপনারা 300 আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এই ব্যাপারে, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সংক্ষেপে কিছু জানান। এবং আমি একটু সাথে যোগ করি, সার্জিস আলম এরই মধ্যে আপনাদের সাথে যোগ দিয়েছেন, এবং আমরা যেটা শুনতে পাচ্ছি এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে, উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারাও রাজনীতির মাঠে সক্রিয় হতে যাচ্ছেন, অর্থাৎ রাজনৈতিক দলের সাথে হয়তো ওনারা যুক্ত হতে পারেন, নির্বাচনে অংশ নিতে পারেন। কিছুদিন আগে কথা হয়েছে যে উপদেষ্টা পরিষদ থেকে তারা সরে যে যুক্ত হবেন কিনা, এই আলোচনা চলছে। আমি সরাসরি জিজ্ঞেস করি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তারাও কি আপনাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন কিনা? আপনি যদি ইঙ্গিত দেন তাহলেই হবে দর্শকদের উদ্দেশ্যে। জি, অ্যাডভোকেট হুমায়ুন। দেখুন, সব যত নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এরা তো সরকারে ছাত্রদের প্রতিনিধিত্ব করতে গিয়েছে, ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করতে গিয়েছে। তো এখন যে সরকারে যারা আছেন তাদের মূল কাজ হচ্ছে যেই দায়িত্বগুলো তারা নিয়েছেন সেই দায়িত্বগুলো তারা পালন করবেন। ভবিষ্যতে যে রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করেছে, সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যার যার জায়গা থেকে যে কোনো সরকারের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে এবং এর বাইরে থেকে আলাদাভাবে ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল এবং যারা জনগণের আশা প্রত্যাশা দিকে যারা বাস্তবায়নের জন্য যারা বদ্ধপরিকর, তারা রাজনীতিতে আসতে চাইলে সেই সেই একটা প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা চলছে। এখন আপনি আমাকে সরাসরি প্রশ্ন করলেন যে আহ এখন যারা উপদেষ্টা আছেন তারা ভবিষ্যতে এই রাজনৈতিক দলে আহ যোগদান করবেন কিনা। আমার অবস্থান থেকে বা আমাদের যেই সাংগঠনিক অবস্থান থেকে আমরা এই তথ্যের এখনো 100% সত্যতা আসলে কনফার্ম করতে পারছি না, কারণ আমরা এখনো গুছাচ্ছি। আমরা সারা দেশে আমাদের কমিটি গঠন করা হয়েছে। আমরা অতি দ্রুত আগে আমরা চেষ্টা করছি যে আমাদের আগে রাজনৈতিক ভাবে আমরা সুষ্ঠুভাবে এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রত্যাশার যেই ম্যান্ডেট গুলো সেগুলো সামনে রেখে আমরা দল গঠন করি। জি, আমাদেরকে দল গঠন করার জন্য সুষ্ঠুভাবে সুন্দরভাবে দল গঠন করার সুযোগ দেন। কারা নেতৃত্বে আসবেন এটা সময় বলে দিবে। জি হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। আমি একটু বুরহানুল হক সম্রাট আপনার কাছে একটু শেষ আরেকটি প্রশ্নে যাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে আমাদের কিছু কিছু উপদেষ্টা আছেন সরকারের সমালোচনা করলে তারা বিরক্ত হন, বিভিন্ন মন্তব্য করেন, আলোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন। আপনার কি মনে হয় যে কোনো কোনো উপদেষ্টা অথবা কেউ কেউ আসলে সমালোচনাটা নিতে পারছেন না, এমন কোনো বিষয় আপনার চোখে পড়ে বুরহানুল হক সম্রাট? হ্যাঁ, সেটি তো পরে মানুষ মাত্রই আসলে নির্ভর করে যে সে কতখানি সমালোচনা নেবে, সেটি উপদেষ্টা হোক আর সাধারণ মানুষ হোক। তবে রাজনীতিবিদদের সাথে যারা এই ধরনের সরকারের অংশীদার হন তাদের কিন্তু একটা ভীষণ পার্থক্য রয়েছে। যেমন একটু আগে বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি বলছেন যে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ, উনি কিন্তু এর বেশি বলতে পারেন না। কিন্তু এই রিজভী ভাইদের বা পলিটিশিয়ানদের একটা সুবিধা আছে যে তারা অনেক বেশি নিতে পারেন, অনেক অনেক কর্মসূচির মধ্যে দিয়ে যান,
এবং নেতাকর্মীদের অনেক অভাব ও অভিযোগ শুনতে হয়, শুনতে শুনতে তারা কিছুটা অভ্যস্ত। এই কারণে তিনি হয়তো এটি বলতে চেয়েছেন যে এই উপদেষ্টারা যারা একটুতেই রিয়াকশন দিচ্ছেন, সেই রিয়াকশনটা না হলে সম্ভবত ভালো হতো, কিন্তু আসলে কাজ করতে গেলে ভুল হবে এবং সেই বিষয়ে তাদের মানুষের যে প্রতিক্রিয়া সেটি নেয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। আমার ধারণা বিষয়টা এইভাবে হলে ভালো, যে মানুষের প্রতিক্রিয়া নেয়ার জন্যই কিন্তু এই ধরনের সরকার ব্যবস্থা এসেছে। কারণ স্বাধীনতা, বৈষম্য এবং সংস্কার এই শব্দগুলোর সাথে অনেক বেশি সম্পৃক্ত ছিল এই গণ অভ্যুত্থান। ফলে মানুষ যেন ঠিকমতো সমালোচনাটা করতে পারে, সেই দিকে এই উপদেষ্টা পরিষদের আরো বেশি মনোযোগী হওয়া উচিত বলে আমি মনে করি। জি, বরুণ লোক সম্রাট, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ, এবং অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।